আচ্ছা, পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক পরিস্থিতি তোমাকে কি কখনো ভাবিয়েছে, রাগিয়েছে বা আনন্দ দিয়েছে? কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কিন্তু কিছু বলার আগে তোমাকে জানতেই হবে এই বাংলার রাজনৈতিক পরিস্থিতি ঠিক কতবার পাল্টেছে। মানে কত রকমের সরকার তোমার মতো করেই কখনো ভাবিয়েছে, রাগিয়েছে বা আনন্দ দিয়েছে তোমার বাবা, দাদু বা তারও আগের প্রজন্মকে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকেই পশ্চিমবাংলায় পাঁচ বার পাল্টেছে রাজনৈতিক প্রেক্ষাপট। 47 থেকে 67 একাই রাজত্ব করেছে কংগ্রেস। 67 থেকে 69 মাত্র 2 বছরের জন্য কংগ্রেস হাত ধরেছিল সিপিএমে, তৈরি করেছিল ইউনাইটেড ফ্রন্ট। কিন্তু সেই ইউনাইটেড ফ্রন্টের ইউনিটি কিন্তু টিকেছিল মাত্র 2 বছর। তারপর আবার একার ক্ষমতায় সরকারে আসে কংগ্রেস। কিন্তু ক্ষমতা এলেও মানুষের মনে ভালোবাসা কমতে থাকে কংগ্রেসের প্রতি। যে কংগ্রেস এককালে বাংলাবাসীর নয়নের মণি হয়ে থাকে, সেই কংগ্রেসই লাগতে শুরু করলো অন্যরকম। 1975 সালে কংগ্রেসেরই সেন্ট্রাল গভর্নমেন্ট দেশ জুড়ে ঘোষণা করলো ইমার্জেন্সি। মিডিয়ার কণ্ঠ রোধ করে বিরোধী রাজনৈতিক দলের উপর তীব্র আক্রমণ সহ উঠতে লাগলো একাধিক অভিযোগ। বাংলায় তখন অবশ্য বিরোধী বলতে মূলত সিপিএম। 1977-এ সব রাগ ক্ষোভ অবশ্য জমা পড়লো ভোটের ব্যালট বক্সে। কংগ্রেসকে সরিয়ে প্রবল জনসমর্থন নিয়ে ক্ষমতা এলো সিপিএম এর নেতৃত্বে থাকা বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। এই সরকার রেকর্ড তৈরি করলো বাংলায় ক্ষমতায় টিকে থাকার প্রায় 35টা বছর। সিপিএম এর আমলে নন্দীগ্রামের গণহত্যা, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির মাথা ফাটিয়ে দেওয়া ও 1993 সালে কলকাতার আন্দোলনে 13 জন মানুষকে গুলি করে হত্যা করার মতো আরও নানা অভিযোগ উঠতে থাকে। তোমাদের মধ্যে যারা সিপিএম এর আমলের শেষটা দেখেছো তারা জানো ঠিক মানুষের চোখে কতটা খারাপ হয়ে গিয়েছিল একটা দল। শুরুটা কিন্তু এরকম ছিল না, জানো তো। নানা কারণে সিপিএমকে মানুষ অনেকটা ভালোবেসেছিল। এই সরকার গরিব কৃষকদের জমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, সাজাতে চেয়েছিল শিক্ষা ব্যবস্থাকে, বাংলার আইটি বা তথ্য প্রযুক্তিকে এনে বহু মানুষের চাকরির ব্যবস্থাও করে দিয়েছিল এই সরকার। আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা নিশ্চয়ই তুমি দেখেছ, কিন্তু এককালে জ্যোতি বসুর জনপ্রিয়তাও ছিল তুঙ্গে। তার আমলেই তৈরি হয় আধুনিক শহর সল্ট লেকের, তৈরি হতে শুরু করে রাজারহাট বা নিউ টাউনের মতো ঝকঝকে বাংলা, তৈরি হয় গোটা এশিয়ায় বিখ্যাত স্টেডিয়াম যুব ভারতী, মাথা তুলে দাঁড়ায় সেকেন্ড ব্রিজ, তৈরি হয় সায়েন্স সিটি, চলতে শুরু করে কলকাতা মেট্রো, সাজানো হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। কিন্তু 2011 সাল এটা আসতেই জনপ্রিয় একটা সরকার প্রায় মাটিতে মিশে গেল মমতা ব্যানার্জির সিঙ্গুর আন্দোলনের সামনে। সিঙ্গুর থেকে বিদায় নিল টাটা, আর লঙ্কা থেকে বাংলা থেকে বিদায় নিল এককালে রামের সম্মান পাওয়া রাবণ সিপিএম। 2011 সালে যে সময় ক্ষমতায় এলো মমতা সরকার, সেই সময়টা নিশ্চয়ই সবার মনে আছে। একেবারে মানুষের জোয়ারে ভাসতে ভাসতে সেই যুগের নবান্নে মানে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছেছিল বাংলার নিজের মেয়ে মমতা ব্যানার্জি। 2011 সালে ক্ষমতায় আসার পর এই সরকারও শুরুর দিকে একতরফা মানুষের ভালোবাসা পেয়েছে, ফিরিয়েও দিয়েছে ভালোবাসা। বাংলার কন্যাশ্রী সমাদৃত হয়েছে বিশ্বে। কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা, স্বাস্থ্যসাথীর মতো অনেক প্রকল্পই পেয়েছে বাংলা। তৈরি হয়েছে নিউ টাউন গেট, ধনধান্য স্টেডিয়ামের মতো অনেক আধুনিক ছোঁয়া। কিন্তু সময় যত এগোচ্ছে ততই দুর্নীতি, কর্মসংস্থান, রাজনৈতিক হিংসার মতো বিভিন্ন বিষয়ে ব্যাপকভাবে কথা বলছেন মানুষ। এমনকি এইসব বিষয়ে মুখ খুলছেন বাংলার রাজ্যপালও। এই এতবার রাজনৈতিক পরিবর্তন দেখতে দেখতে সত্যি কিন্তু মনে হয় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজ স্পষ্ট কথা হবে এই বিষয় নিয়ে। আমি কিংসুক, এনজয় দ্য এপিসোড। লঙ্কা গিয়েই মানে ক্ষমতা এসেই যে কোনো রাজনৈতিক দল ভাবতে শুরু করে বা ভালোবাসে বিরোধী বলে কিছু যেন না থাকে। সে যতই তারা গণতন্ত্রের গান গাক, আর বিরোধীদের এক ঘরে করতে গিয়ে, নিজেদের দলে ভিড় বাড়াতে গিয়ে নিজের প্রথম বিপদরা ডাকে তারাই। সমাজের মূলত 3 ধরনের মানুষ একদম ওত পেতে থাকে সরকারি দলে কিভাবে মাথাটা ঢোকাবে। প্রথমত সমাজ বিরোধী বা অ্যান্টি সোশ্যাল, গুন্ডা, অপরাধীরা। এদের কোনো রাজনৈতিক দলই নেই। যখন যারা ক্ষমতায় আসে এরা তাদের হয়ে মাঠে নামে, বোমা বাঁধে, ব্যালট লুট করে, শুরু করে বিরোধী নেতা নেত্রীদের ভয় দেখাতে। সবটাই বরাত পায় আসলে এরা। দ্বিতীয় শ্রেণী হলো কারাপ্টেড গ্রুপ বা দুর্নীতিবাজরা। সোজা কথায় যাদেরকে বলা হয় 2 নম্বর। এদের কাজই সরকারের ছায়া থেকে নিজেদের খারাপ কাজগুলো করে যাওয়া। এই ধরো বেআইনি টাকা তোলা,
ট্যাক্স ফাঁকি দেওয়া, ঠিকাদারি বা প্রমোটারি কাজে কারচুপি, বেআইনি ব্যবসা সবকিছুই শাসক দলকে বেশি করে চাঁদা দিয়ে এরা হয়ে পড়ে তাদের মধ্যেই একজন। আর তৃতীয় শ্রেণী হলো সুবিধেবাদী বা সুযোগ সন্ধানী। এরাও আগের কিছুটা শ্রেণীর মতোই শুধুমাত্র নিজের ফায়দা বা লাভ গুঁড়োতেই দলে আসে। দলকে কাজে লাগিয়ে পদ পাওয়া, বেআইনি টাকা তোলা, নিজের পরিবারের ব্যক্তিদের সরকারি চাকরি করে দেওয়া, নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা সব করে নেওয়াই এদের লক্ষ্য। মুশকিলটা হচ্ছে এই লোকগুলোকে চিনেও সরকারি দল এদের দলে জায়গা দেয়, মনে করে কিছু কাজে নিশ্চয়ই লাগানো যাবে এদের, কিন্তু সময়ের সাথে সাথে এরাই কাজে লাগিয়ে শেষ করে দেয় দলকে। যে কোনো সরকারের শেষের দিকটা একবার দেখুন। 1977 সালে কংগ্রেস বিদায় নেওয়ার আগে বহু সিপিএম বা বাম দলের সমর্থক অত্যাচার সহ্য করার কথা শোনা। অন্যদিকে 2011-তে বামফ্রন্ট বিদায় নেওয়ার আগেও উঠে আসে তাদের হারমাত বাহিনীর অত্যাচারের কথা। আসলে আলাদা আলাদা নাম দিয়ে উঠে আসে এই একই শ্রেণীর লোকজনেরা। এরাই আসলে রাবণ বানিয়ে দেয় সরকারি দলটাকে। কি তাই তো সময়ের সাথে সাথে প্রত্যেক রাজনৈতিক দলের কাজ করার একটা আবার লিমিটেশন এসে যায়। মানে ক্ষমতায় আসার আগে তারা কিছু কাজ করার কথা বলে, নতুন নতুন ক্ষমতায় আসার পরে চেষ্টাও করে সেই সমস্ত কাজ কমপ্লিট করা, যেমন রাস্তাঘাট ভালো করা, আলো লাগানো, রং করা। সরকারি দলের নেতা নেত্রীদের দেখা যায় আচমকা বিভিন্ন দপ্তরে ভিজিট করতে, আরও অনেক বেশি কাজ করার ইচ্ছা তৈরি হয় তাদের মনে। মনে রাখতে হবে যে সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা তাদের শুরুর দিককার কাজগুলোর কথাই মূলত মানুষকে বলবে, কিন্তু পরের দিকের কাজ না। যতই সময় এগোতে থাকে সরকারের বাকেট লিস্টে থাকা কাজ অনেকটাই শেষ হয়ে আসে, আর সেখান থেকেই শুরু হয় গা জোয়ারি করে ক্ষমতায় টিকে থাকার নেশা। এত সুযোগ, এত সুবিধে, গাড়ি বাড়ি, ক্ষমতা, কার ছেড়ে যেতে ইচ্ছা করে বলো তো? ভারতবর্ষের কেরালা রাজ্যের মানুষরা অবশ্য এই অভ্যাসটাকে কিছুটা থামিয়ে দেয়। প্রতি 5 বা 10 বছর ছাড়াই তারা পাল্টাতে থাকে নির্বাচিত সরকারকে, কাজে লাগায় গণতন্ত্রের ক্ষমতাকে। আচ্ছা, তুমি যখন ছোট ছিলে তোমার জীবনে অনেক বেশি আনন্দ ছিল, তাই না? বড়দের গোমরা সিরিয়াস মুখ দেখে তুমি ভাবতে ওরা ওরকম কেন, বড়রা আমাকে অকারণে বকা দেয় কেন, এবং সর্বোপরি আমি বড় হলে কখনো এরকম হব না। তুমি ঠিক বড় হয়ে কতটা ছোট আছো সেটা আমাকে জানি অবশ্যই, কিন্তু ছোটরা বড় হয়ে ছোটবেলাকে ভুলেই যায়। পরবর্তী প্রজন্মের কাছে তারাই হয়ে পড়ে বড়। এইভাবে চলে সমাজ। এইভাবেই অনেক দিন বিরোধী দলে থাকা রাজনৈতিক দলও যখন ক্ষমতায় আসে তারা ভুলে যায় নিজের অতীতকে, সরে যেতে থাকে মানুষের কাছ থেকে। ফলে একটা দিন এমনও আসে যে মানুষও সরিয়ে দেয় তাদের। তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করছো সেটা একটা স্মার্টফোন, কি তাই তো? স্মার্টফোনে স্মার্ট থাকার পিছনে সবচেয়ে বড় কারণ কিছুদিন বাদে বা ছাড়াই তারা নিজেকে আপডেট করে বা স্মার্ট করে তোলে, মানে আরও ভালো করার চেষ্টা করে। জীবনের যে কোনো ক্ষেত্রেই আপডেট করাটা কিন্তু ভীষণ জরুরি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কোনো দল সরকারে আসার পর তাদের কাজের শুরুর দিকে কিছু পরিবর্তন আনলেও তারপর পুরো সেটআপটাই থেকে যায় একই রকম। সেই একই লোকগুলো থেকে যায় ক্ষমতায়। তারা ভালো খারাপ যাই হোক না কেন কোনো দলই নিজেদের কোনো কমতি বা খামতি খুঁজেই পায়, আর তার ফলে পরিবর্তন বা আপডেটেরও সুযোগ আসে না। আপডেট তো ভুলেই যাও, তারা মনে করে যা করেছি ঠিক করেছি তাই অনেক। কিন্তু আপডেট না করলে একদিন তো ফোনটা হ্যাং করবেই, তারপর একদিন বন্ধই হয়ে যাবে চিরতরে। এই সমস্ত ব্যাপারটা অনেকটাই নির্ভর করছে আবার সাধারণ মানুষের ভাবনা চিন্তার উপর। অনেক সময় এটাও দেখা যায় মানুষের ভাবনা সময়ের সাথে সাথে পাল্টে গেছে। যে সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা সরিয়ে দেওয়ার জন্য গোটা সিঙ্গুর তথা রাজ্যবাসী একসময় এককাট্টা হয়ে পড়েছিল, সেখানেই আজকাল কান পাতলেই শোনা যায় হাহাকারের আফসোস। যারা সেদিন মনে করেছিল টাটাদের তাড়িয়ে দেওয়াই ঠিক কাজ, তাদের অনেকেই আজ মনে করে এই ঘটনার ফলে রাজ্যের কর্মসংস্থানের আজ এই হাল। মানুষ বড়ই অদ্ভুত। এত কিছুর সাথেও এটাও সত্যি, ছোট বড় যে কোনো ক্ষেত্রে সরকারকে দোষী করে দেওয়া সবচেয়ে সহজ কাজ। গভর্নমেন্ট ইজ সফট টার্গেট এভরিওয়্যার। ঠিক যেভাবে ভাঙা হয় সরকারি সম্পত্তি, পুড়িয়ে দেওয়া হয় সরকারি ট্রেন, সেইভাবেই যে কোনো দোষ অসুবিধের কারণ মানুষ সরকারের উপরই চাপিয়ে দেয়। যেমন ধরো রাস্তাঘাট ময়লা থাকা, ড্রেনে প্লাস্টিক পরে ড্রেন জাম হয়ে গিয়ে জল জমার মতো পরিস্থিতিও মানুষ সরকারের উপরই দোষ চাপিয়ে দেয়। কিন্তু এই প্লাস্টিক ফেললো কারা? যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ কথাটা কিন্তু একদিনে আসেনি বন্ধুরা। আসলে সময়ই আমাদের শিখিয়েছে সব। আমরা দেখেছি আলাউদ্দিন খিলজির মতো শাসক, যিনি প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করতেন মানুষের থেকে, এমনকি তারিক ই মুবারক শাহী বলে এক নিয়ম চালু করে কেড়েই নিতেন যে কোনো চাষির সব জমি জমা।
ঔরঙ্গজেবের মতো শাসকও তো আবার ক্ষমতায় এসেই ভাঙতে শুরু করে সোমনাথ, কাশী বিশ্বনাথ, বিন্দু মাধবের মতো একাধিক মন্দির। এমনকি 1658 সালে শাসক হবার লোভে একটা ছোট্ট ঘরে 8 বছরের জন্য বন্দি করে রেখে দেন নিজের বাবাকে। কম্বোডিয়ার কুখ্যাত প্রধানমন্ত্রী পল পটকে মনে আছে? 1975 থেকে 1979 সালের মধ্যে এই ব্যক্তি পৃথিবীতে ঘটান সব থেকে নৃশংসতম গণহত্যা, মেরে ফেলেন প্রায় 20 লক্ষ মানুষকে। ভাবতে পারছো সংখ্যাটা? 20 লক্ষ। কিন্তু এই কুখ্যাত প্রধানমন্ত্রী পল পট নিজের জীবন বাঁচাতে মাত্র 4 বছর পর, অর্থাৎ 1979 সালের পরই সব আরাম ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হন গভীর জঙ্গলে। আসলে উচিত শিক্ষাটা সময় দেয়, ঠিক যেভাবে 1707 সালের 13ই মার্চ মৃত্যু থামিয়ে দেয় ঔরঙ্গজেবের বিশাল সাম্রাজ্যকে। সেই সাথে সাথে সমাপ্তি শুরু হয় সাধের শাসক দল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের। শোনা যায় আলাউদ্দিন খিলজির মৃত্যু ঘটেই তার নিজেরই সেনাপতি মালিক কাফুর হাতে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, লঙ্কায় গিয়ে কোনো রাজা রাবণ হয়ে উঠতে তো পারেই, কিন্তু লঙ্কা সে রাবণকে বেশিদিন রাজা থাকতে দেয় না।